আমরা এখন শুরু করতে যাচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তো নাম থেকে বোঝা যাচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা আসক্তি হচ্ছে কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, সেটাকে ইলেকট্রন অ্যাফিনিটি বলে। তো অনেকেরই ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা, মানে ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি, এই দুটার মধ্যে একটু কনফিউশন থাকে। কারণ দুটার মিনিংই আসলে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা অ্যাট্রাকশন। কিন্তু আমি এটা বলে দিতে চাই যে ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে বাইরের যে কোনো ইলেকট্রনের প্রতি আকর্ষণ, আর ইলেকট্রন নেগেটিভিটি মানে হচ্ছে সমযোজী বন্ধনে, মানে কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। যেমন ধরো HCl, এখানে হাইড্রোজেন আর ক্লোরিন, তাদের মধ্যে কি আছে? কোভ্যালেন্ট বন্ড। এবং এই যে মাঝখানে দুটো ইলেকট্রন, এই বন্ডের মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেনের, একটা হচ্ছে ক্লোরিনের। এবং এই যে ক্লোরিন, তার ইলেকট্রন নেগেটিভিটি কিন্তু অনেক বেশি, ইলেকট্রন নেগেটিভিটি বেশি, অ্যাফিনিটিও বেশি। তো ইলেকট্রন নেগেটিভিটি মানে হচ্ছে এই যে সমযোজী বন্ধনে বা কোভ্যালেন্ট বন্ডে যে ইলেকট্রনগুলো আছে তার প্রতি যে আকর্ষণ, সেটাকে বলে ইলেকট্রন নেগেটিভিটি। আর বাইরের কোনো ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লিয়ার? তো আমরা এবার ডেফিনেশনে যাই অ্যাফিনিটি, যে আমাদের আয়নীকরণ শক্তি কী ছিল, যে কোনো একটা এলিমেন্ট থেকে ইলেকট্রন বের করে নিতে যে পরিমাণ এনার্জি দেওয়া লাগে, সেটা ছিল আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। অ্যাফিনিটি হচ্ছে উল্টাটা, কোনো এলিমেন্ট যদি ইলেকট্রন কী করে, ইলেকট্রন রিসিভ করে, তখন তার একটা এনার্জি ইমিট করবে, উল্টাটা করবে। মানে ধরো ফ্লোরিন, সে যদি একটা ইলেকট্রন রিসিভ করে, কি হবে, সে F মাইনাস, আর সে হচ্ছে একটা এনার্জি রিলিজ করবে, সেটা কত, -328। যেহেতু সে এনার্জিটা কি করে, রিলিজ করে, এই জন্য হচ্ছে মাইনাস সাইন। এখন দেখো, এটা হচ্ছে 1 মোলের জন্য, মানে কিলোজুল পার মোল। তো ডেফিনেশনটা আগের মতোই, কোনো একটা এলিমেন্ট 1 মোল থেকে, কোনো একটা এলিমেন্টের 1 মোল যদি 1 মোল ইলেকট্রন রিসিভ করতে যে পরিমাণ এনার্জি কী করে, রিলিজ করে, সেটা হচ্ছে তার কি, ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লিয়ার? এবার যাই হচ্ছে আমরা লেফট থেকে রাইটে গেলে, বা উপর থেকে নিচের দিকে নামলে, বা হচ্ছে অ্যাটম সাইজের উপর আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি কতটুকু ডিপেন্ড করে, আমরা সেটা দেখব। তো আমরা যদি কোনো একটা পিরিয়ডে, যে কোনো একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে যাই, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, আয়নাইজেশন বা আয়নীকরণ শক্তির মতোই। কেন বাড়বে দেখো, সোডিয়াম, আমরা জানি সোডিয়াম হচ্ছে কত, 281, তাই না, মানে লাস্ট শেলে একটা ইলেকট্রন। ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের 282, মানে লাস্ট শেলে দুইটা ইলেকট্রন। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম, লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, 3টা, কারণ সে হচ্ছে 283। তারপর সিলিকন, লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, 4টা। ফসফরাস, লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, 5টা ফসফরাস। তারপর হচ্ছে সালফার, লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, 6টা। এরপর ক্লোরিন, লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, 7টা, তাই না, কারণ ক্লোরিন হচ্ছে আমার 287, ক্লোরিন 287, তো লাস্ট শেলে 7টা ইলেকট্রন। এখন খেয়াল করে দেখো, এখানে কারা সবচেয়ে বেশি ইলেকট্রন চাবে, অবশ্যই ক্লোরিন, তাই না, কারণ ক্লোরিন চাবে একটা ইলেকট্রন রিসিভ করে সে হয়ে যেতে 288 এবং Cl মাইনাস, তাই না। এরপরে সালফার। এখন তুমি যদি বলো সোডিয়ামের ক্ষেত্রে যদি বলো যে সে একটা ইলেকট্রন রিসিভ করবে, সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন রিসিভ করবে না, সে উল্টা চাবে একটা ইলেকট্রন ডোনেট করতে, একটা ইলেকট্রন ডোনেট করে সে চাবে যে 28 হতে, তাই না, মানে তার আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জিটা বেশি, তাই না, কিন্তু কম, আয়নাইজেশন এনার্জিটা কম। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে, যদি সহজে কি করতে পারে, যদি সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে কিন্তু আয়নাইজেশন কি কম হয়, তাই না, আমরা আগে এটা পড়েছি। তো এখানে কিন্তু সোডিয়াম, সে কিন্তু কখনোই কি ইলেকট্রন রিসিভ করতে চাবে না, তাই না, সে চাবে ইলেকট্রন ডোনেট করতে, এবং সে খুব সহজেই ইলেকট্রন ডোনেট করে কি 28 হয়ে যাবে, মানে সে অক্টেট ফিল আপ করে ফেলবে। তার মানে তার ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু আসলে কি হবে, খুব কম হবে, কারণ সে কিন্তু আসলে কি ইলেকট্রন চায় না, তাই না। তার মানে তুমি একটা পিরিয়ডে যত বেশি লেফট থেকে রাইটে যাবা, কোন দিকে যাবা, লেফট থেকে রাইটের দিকে যাবা, অ্যাফিনিটি কী হবে, বাড়বে, আয়নীকরণ শক্তির মতোই। কারণ যত বেশি এদিকে যাচ্ছ, তত কিন্তু লাস্টের ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, এবং তারা তত বেশি কী যাচ্ছে, ইলেকট্রন চাচ্ছে, তাই না। তো লেফট থেকে রাইটে গেলে, একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে গেলে কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে। এখন দেখো অ্যাটমিক সাইজ, এটা অ্যাটমিক সাইজের উপর ডিপেন্ড করছে। একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে অ্যাটম সাইজ কী হয়, একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে অ্যাটম সাইজ কী হয়, কমে যায়, তাই না, একটা পিরিয়ডে। আমরা যদি 3 নম্বর পিরিয়ডের কথা ধরি, 3 নম্বর পিরিয়ডে সবচেয়ে বড় অ্যাটম কোনটা, সবচেয়ে বড় অ্যাটম কিন্তু সোডিয়াম, তাই না। আমরা একদম প্রথমেই কিন্তু অ্যাটম সাইজ পড়েছি, এই কারণেই একটা পিরিয়ডে সবচেয়ে বড় অ্যাটম হচ্ছে, এই পিরিয়ডে সবচেয়ে বড় অ্যাটম হচ্ছে সোডিয়াম, কারণ তার মধ্যে ইলেকট্রন প্রোটন সবচেয়ে কম, আর কম থাকলে সাইজ বড় হয়। কারণ 3 নম্বর পিরিয়ডের সবার কিন্তু সেম অরবিট, সবার কিন্তু 3টা অরবিট, তাই না। তো যার ইলেকট্রন প্রোটন কম, সে কিন্তু কম স্কুইজ হয়,
আর যার হচ্ছে ইলেকট্রন প্রোটন বেশি সে কিন্তু বেশি স্কুইজ হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। তো অ্যাটম সাইজ যত কমছে, মানে তোমাকে যদি অ্যাটম সাইজের সাথে কম্পেয়ার করতে বলে, অ্যাটম সাইজের সাথে যদি ইলেকট্রন অ্যাফিনিটি কম্পেয়ার করতে বলে, কি বলবা? একটা পিরিয়ডে যত অ্যাটম সাইজ কমছে তত ইলেকট্রন অ্যাফিনিটি কী হচ্ছে? বাড়ছে। খুবই স্বাভাবিক। এটা আমরা অন্যভাবে এক্সপ্লেন করতে পারি। কীভাবে? খেয়াল করে দেখো যে ধরো এটা হচ্ছে একটা অ্যাটম, আমরা এখন এক্সপ্লেন করছি অ্যাটম সাইজের উপরে ডিপেন্ড করে ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাটম সাইজ। তো ধরো একটা অ্যাটম যে কিনা এরকম ছোট, আর আরেকটা অ্যাটম যে কিনা এরকম বড়। এখন ধরো একটা ইলেকট্রন তার কাছে আসলো এখানে, আর এই অ্যাটমের কাছেও একটা ইলেকট্রন আসলো। এখন খেয়াল করো ইলেকট্রনকে অ্যাট্রাকশন আসলে করে কে? নিউক্লিয়াস, তাই না? কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ থাকে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে। এখন খেয়াল করে দেখো যে ছোট অ্যাটম তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কিন্তু কম, কিন্তু বড় অ্যাটমের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কিন্তু কি? বেশি। তার মানে যে ছোট অ্যাটম তার কি হয়ে যায়? যে ছোট অ্যাটম তার অ্যাফিনিটি বেড়ে যায়। তার মানে কোনো একটা পিরিয়ডে লেফট থেকে রাইটের দিকে গেলে অ্যাটমিক সাইজ যেহেতু কমে, তার মানে অ্যাফিনিটি বাড়বে। এবার তুমি যদি গ্রুপে আসো, কোনো একটা গ্রুপ, সাপোজ ধরো গ্রুপ 1, যে কোনো গ্রুপে যদি আসো, একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি নামো, যেমন ধরো সোডিয়াম আর হচ্ছে আমাদের পটাশিয়াম। সোডিয়াম হচ্ছে আমাদের এইটা, আর পটাশিয়াম হচ্ছে 4টা অরবিট, তাই না? মানে আরও বড়। তার মানে কে বড়? নিচেরটা বড়, স্বাভাবিকভাবেই। তুমি যত নিচের দিকে নামবা তত অরবিট কী হবে? বাড়তে থাকবে, মানে অ্যাটম সাইজ বাড়তে থাকবে। আর অ্যাটম সাইজ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়ে যায়? কমে যায়, তাই না? তার মানে উপরের দিকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, আর নিচের দিকে ইলেকট্রন অ্যাফিনিটি কম। সো মুখস্থের কিছু নাই, জাস্ট বুঝলেই তুমি অ্যান্সার করতে পারবা। এবার যাবো হচ্ছে আমরা এক্সেপশনে। আমরা দেখলাম ইলেকট্রন অ্যাফিনিটি একটা সেম পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে কি হয়? বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে সবচেয়ে বেশি অ্যাফিনিটি কার হওয়া উচিত? খেয়াল করে দেখো, একদম এই পিরিয়ডিক টেবিলে আমাদের গ্রুপ 18 বাদ দিব আমরা। এই ক্ষেত্রে গ্রুপ 18 রাখবো না, কারণ ওদের অ্যাফিনিটি 0, কারণ ওরা কোনো ইলেকট্রন চায় না, কারণ তারা নোবেল গ্যাস, তাই না? তো সবচেয়ে আমরা দেখলাম যে যত তুমি লেফট থেকে রাইটে যাবা অ্যাফিনিটি কী হবে? বাড়বে। আর নিচের দিকে গেলে অ্যাফিনিটি কী হয়ে যাবে? কমে যাবে। আর উপর দিয়ে গেলে অ্যাফিনিটি বাড়বে, তাই না? তো একদম সবার রাইটে সবার উপরে কে আছে? এই যে ফ্লোরিন, তাই না? তার মানে তার অ্যাফিনিটি কী হওয়া উচিত? সবচেয়ে বেশি হওয়া উচিত আমাদের পিরিয়ডিক টেবিলে, কারণ সে হচ্ছে একদম রাইটে আছে, একদম উপরে আছে, তাই না? তো আমরা হচ্ছে এখন দেখব এক্সেপশন। এক্সেপশনে কী থাকবে? থাকবে হচ্ছে ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন। কি থাকবে? ফ্লোরিন আর ক্লোরিন। এদের মধ্যে কার অ্যাফিনিটি বেশি? তো হিসাব অনুযায়ী আমরা তখন যা পড়লাম, জেনারেল রুলস অনুযায়ী সবচেয়ে বেশি হওয়া উচিত ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, তাই না? কারণ তুমি যত একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে নামবা তত কী হবে? অ্যাফিনিটি কমবে, কারণ অ্যাটম সাইজ কী হতে থাকবে? বড় হতে থাকবে। কিন্তু আসলে এটা হয় না। আসলে যেটা হয় সেটা হচ্ছে ক্লোরিন সবচেয়ে বেশি হয়ে যায়, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ক্লিয়ার? ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। মানে ফ্লোরিন ক্লোরিনের পরে চলে যায়। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দেখলাম অ্যাটম সাইজ যত ছোট হয় তত কি হয়? বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ডিস্টেন্স কমে যায়, তাই না? অ্যাফিনিটি বেড়ে যায়। ক্লিয়ার? এখন তাহলে সেই হিসাবে ফ্লোরিন কি অনেক ছোট না? ফ্লোরিন অনেক ছোট, তারপরে ক্লোরিন বড় সাইজ। তো সেই হিসাবে কি হওয়া উচিত ছিল? ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল। কিন্তু এখানে আসলে সমস্যাটা, ফ্লোরিনের সাইজটা বেশি ছোট। সো ধরো এটা হচ্ছে আমার ফ্লোরিন, তার সাইজটা বেশি ছোট। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার ক্লোরিন। এখন ফ্লোরিনের সাইজটা বেশি ছোট এবং এখানে কয়টা ইলেকট্রন থাকে? আমাদের জানি ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, এবং এই ছোটো জায়গার মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? 9টা ইলেকট্রন থাকবে। ছোটো জায়গায় কয়টা ইলেকট্রন থাকবে? 9টা ইলেকট্রন থাকবে। আর ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন 17, তার বড় একটা জায়গার মধ্যে থাকবে হচ্ছে 17টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 17টা ইলেকট্রন। এখন এই যে ফ্লোরিন, তার একটা ছোট একটা জায়গার মধ্যে 9টা ইলেকট্রন, এই জন্য তার নেগেটিভ চার্জ ডেন্সিটি, কি বলছি আমি? নেগেটিভ চার্জ ডেন্সিটি মানে ঋণাত্মক আধান ঘনত্ব, মানে তার এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের ডেন্সিটি কি অনেক বেশি। ধরো ছোট একটা ঘরের মধ্যে তুমি 10 জন মানুষকে রাখলা, ছোট একটা ঘরে 10 জন মানুষকে রাখলাম, আর বড় একটা ঘরে আমি রাখলাম 15 জন মানুষকে। তাহলে ছোট ঘরে, যেই ঘরে আমি 10 জন মানুষ রাখলাম সেখানে মানুষ কম,
কিন্তু ডেনসিটি বেশি, তাই না? তো এই যে ফ্লোরিন, তার ব্যাপারটা সেরকম, তার ছোট জায়গা, তার ইলেকট্রন কম ক্লোরিন থেকে, ঠিক আছে, কিন্তু ছোট জায়গার মধ্যে 9টা ইলেকট্রন, যার কারণে তার নেগেটিভ চার্জ ডেনসিটি কি বেশি। এখন যদি বাইরে থেকে কোনো ইলেকট্রন আসে, যদি কোনো ইলেকট্রন বাইরে থেকে আসে, কি হবে? তারা রিপালস করবে, কারণ তার নেগেটিভ চার্জ ডেনসিটি কি বেশি। এই যে ফ্লোরিন, তার নেগেটিভ চার্জ ডেনসিটি বেশি, যার কারণে রিপালস হবে। আর রিপালশনের কারণে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি এই যে ক্লোরিন, তার থেকে কমে যায়। অবশ্য ব্রোমিন আর আয়োডিন থেকে বেশি থাকে। ক্লিয়ার? সো এটা খুব ভালো মতো কী করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এরপরে আমরা আরেকটা এক্সেপশনে যাব, সেটা হচ্ছে আমাদের কার্বন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। কার্বন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সেপশন। কি? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এরপরে যাব হচ্ছে আমরা শিল্ডিং ইফেক্ট, কারণ ইলেকট্রন অ্যাফিনিটি শিল্ডিং ইফেক্টের উপর ডিপেন্ড করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আরেকটা এক্সেপশন, সেটা হচ্ছে আমাদের কার্বন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। তো আমাদের নর্মাল রুলস অনুযায়ী কার অ্যাফিনিটি হচ্ছে বেশি হওয়া উচিত ছিল? অ্যাফিনিটি বেশি হওয়া উচিত ছিল আমাদের এই যে অক্সিজেনের, তাই না? কারণ সবার রাইটে কে আছে? অক্সিজেন। আমরা জানি যত আমরা একটা পিরিয়ডে রাইটের দিকে যাব, তত অ্যাফিনিটি কী হবে? বাড়বে। তো এটা হওয়া উচিত এরকম, সবচেয়ে বেশি অ্যাফিনিটি অক্সিজেনের, তারপর নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন, তাই না? কারণ কার্বন হচ্ছে সবচেয়ে সবার লেফটে এই তিনজনের মধ্যে। কিন্তু বাস্তবে ব্যাপারটা আসলে এরকম হয় না। বাস্তবে এই যে নাইট্রোজেন, তার অ্যাফিনিটি কমে যায়। তার অ্যাফিনিটি এই যে কার্বন, তার থেকে কমে যাবে, অবশ্যই অক্সিজেন থেকেও কমবে, তাই না? তো নাইট্রোজেন অ্যাফিনিটি কেন কার্বন থেকে কমবে? কারণ নাইট্রোজেন কিন্তু কার্বনের রাইট সাইডে। তো হিসাব অনুযায়ী নাইট্রোজেনের বেশি হওয়া ছিল, কিন্তু আসলে কম হবে। কেন হবে? কারণ ওই একটাই, যেটা আমরা আয়নীকরণ শক্তিতে পড়েছিলাম, নাইট্রোজেন হচ্ছে আমার 7 1s2 2s2 2p3। তার মানে খেয়াল করে দেখো, নাইট্রোজেনের 2p সাবশেল কি আসলে হাফ ফিল আপ, তাই না? তো সে কিন্তু চাবে না যে আরেকটা ইলেকট্রন গ্রহণ করে আরেকটা ইলেকট্রন রিসিভ করে 2p4 হতে। সে এটা চাবে না 2p4 হতে, কারণ 2p4 থেকে 2p3 কি বেশি স্টেবল। ক্লিয়ার? আমরা কিন্তু পড়েছিলাম এই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাস, এই নোবেল গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে বা হচ্ছে ইনার্ট গ্যাস হচ্ছে নাইট্রোজেন, সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাসের পর আর কি। আর হচ্ছে কার্বন, খেয়াল করো, কার্বন হচ্ছে আমাদের 6, তাই না? তো কার্বন হচ্ছে 1s2 2s2 2p x 2p y 2p z। কার্বন হচ্ছে এটা। তো কার্বন কিন্তু খুব সহজেই চাবে সে একটা ইলেকট্রন রিসিভ করে কি হতে? 2p3 হতে, 2p3। কারণ 2p2 থেকে 2p3 কি বেশি স্টেবল। তার মানে কার্বন চাবে একটা ইলেকট্রন রিসিভ করে 2p3 হতে, কিন্তু নাইট্রোজেন চাবে না একটা ইলেকট্রন রিসিভ করে 2p4 হতে, বা হচ্ছে একটা ইলেকট্রন ডোনেট করে কত হতে? 2p2 হয়ে যেতে, যেটা আমরা কি দেখেছিলাম আয়নীকরণ শক্তিতে, তাই না? তো এই জন্যই নাইট্রোজেন তার ইলেকট্রন অ্যাফিনিটি কার্বন থেকে কমে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা এক্সেপশন। আর এটাও একটা এক্সেপশন যে ফ্লোরিন কী হওয়া ছিল, বেশি হওয়া ছিল, কিন্তু কমে যাবে। এখন দেখবো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এবং শিল্ডিং ইফেক্টের উপর কিন্তু আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা হচ্ছে ইলেকট্রন আসক্তি ডিপেন্ড করে। কি পড়বো আমরা এখন? শিল্ডিং ইফেক্ট। তো শিল্ডিং ইফেক্ট নিয়ে আমি অনেক স্টুডেন্টকে অনেক কোশ্চেন করতে দেখেছি যে এই শিল্ডিং ইফেক্ট জিনিসটা আসলে কি। তো শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে যখন আমরা কোনো বড় অ্যাটম নিয়ে বা বড় এলিমেন্ট নিয়ে কথা বলবো, সাপোজ ধরো আমি এখানে মোটামুটি একটা বড় এলিমেন্ট নেই, সাপোজ ধরো পটাশিয়াম নিতে পারি বা ধরো ক্লোরিন নিতে পারি। তো যেটা হয়, ধরো একটা ক্লোরিন 17, তাই না? তো এখানে হচ্ছে আমরা দেখি যে 1s2 2s2 আর 2p6, তারপরে 3s2 3p কত হবে? 5। বা হচ্ছে ধরো পটাশিয়াম হচ্ছে আমাদের কত? 19। তো 1s2 2s2 তারপর হচ্ছে 2p6, আমাদের 3s কত হবে? 3s2 তারপর হচ্ছে 3p6 4s1। এখন খেয়াল করে দেখো, এই যে পটাশিয়াম, তার লাস্ট শেলটা কোনটা? তার লাস্ট শেল কিন্তু এইটা। আবার ধরো ক্লোরিন, তার লাস্ট শেল কোনটা? তার লাস্ট শেল হচ্ছে এইটা, তাই না? এখন তো ইলেকট্রন অ্যাফিনিটি আসলে কিসের উপর ডিপেন্ড করে? আমরা বলেছিলাম যে ইলেকট্রন অ্যাফিনিটি যখন একটা অ্যাটম ছোট হবে, যখন একটা অ্যাটম, সাপোজ ধরো এটা একটা অ্যাটম, ছোট একটা অ্যাটম, এটা একটা বড় একটা অ্যাটম, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা তার নিউক্লিয়াস। এখন এখানে যদি একটা ইলেকট্রন আসে বাইরে থেকে, তাহলে
কার অ্যাফিনিটি বেশি হবে? ওর অ্যাফিনিটি বেশি হবে, কারণ ওর নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের ডিস্টেন্সটা কি, বাইরের যে ইলেকট্রনটা আসলো তার ডিস্টেন্স কম, সে খুব সহজেই করতে পারবে, একটা ইলেকট্রন কী করতে পারবে, রিসিভ করতে পারবে। বড় অ্যাটমটা তার কিন্তু এই ডিস্টেন্সটা কি অনেক বেশি, তার মানে তার অ্যাফিনিটি কী হয়ে যাবে, কমে যাবে। তো এখানেই আসলে আমাদের শিল্ডিং ইফেক্ট কাজ করে। এই যে বাইরের ইলেকট্রনটা, খেয়াল করে দেখো, বাইরের ইলেকট্রনটাকে সে তার নিউক্লিয়াস দিয়ে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করছে। এখন ভিতরে এই জায়গায় কিন্তু তার অনেকগুলো কি আছে, সাবশেল আছে। সাপোজ ধরো 1s 1s 2s, তারপরে 2p, তারপরে 3s, এরকম অনেক সাবশেল আছে, তাই না? এই সাবশেলের মধ্যে কি আবার ইলেকট্রন আছে না, এবং সেই ইলেকট্রনগুলো কিন্তু আসলে এই যে বাইরের ইলেকট্রন তাকে রিপালস করে। তার মানে ভিতরের যে নিউক্লিয়াস তাকে কিন্তু এই যে মাঝখানের সাবশেল, এই সাবশেলগুলো পার হয়ে এসে বাইরের যে ইলেকট্রন তাকে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করতে হয়। তার মানে এই যে মাঝখানের সাবশেল, এই সাবশেলগুলোর কারণে বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে বা অ্যাট্রাক্ট করতে তার একটু সমস্যা হয়, এবং যার কারণে যারা বড় অ্যাটম, আমরা অলরেডি দেখেছি এটা, যে অ্যাটম সাইজ যত বড় হবে তত অ্যাফিনিটি কী হয়ে যাবে, কমে যাবে, তাই না? উপর থেকে নিচের দিকে নামলে কী হয়, অ্যাফিনিটি কমে যায়। আবার হচ্ছে আমাদের কোনো একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে দিয়ে গেলে কী হয়, অ্যাফিনিটি বেড়ে যায়। লেফট থেকে রাইটে গেলে কী হয়, লেফট থেকে রাইটে গেলে কিন্তু আসলে অ্যাটম সাইজ ছোটো হয়ে যায়, মনে রাখতে হবে। কোনো একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে গেলে অ্যাটম সাইজ ছোটো হয়ে যায় আর অ্যাফিনিটি কী হয়ে যায়, বেড়ে যায়। আর অ্যাটম সাইজ বড় হলে অ্যাফিনিটি কমে যায়। এই জন্যই উপর থেকে নিচের দিকে নামলে অ্যাফিনিটি কমে যাচ্ছে, কারণ বড় হচ্ছে, অ্যাটম বড় হচ্ছে, অরবিট বাড়ছে। আর এটার কারণটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট, কারণ মাঝখানে যে সাবশেলগুলো আছে ওই সাবশেলগুলো বাইরের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে নিউক্লিয়াসকে বাধা দেয়, এবং এটাকে আমরা বলছি শিল্ডিং ইফেক্ট। তার মানে শিল্ডিং ইফেক্টের কারণে আমাদের অ্যাফিনিটি কী হয়ে যায়, কমে যায়। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি। যা যা বললাম যদি খুব ভালো মতো বোঝো, অ্যাফিনিটি থেকে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এখান থেকে নর্মালি কীরকম কোশ্চেন আসছে, তোমাকে একটা টেবিল দিবে, তোমাকে এরকম একটা টেবিল দিয়ে বলবে, একটা টেবিল দিবে, এবং সেই টেবিলে তোমাকে থাকবে হচ্ছে XYZ, এবং তোমাকে হয়তো কী বলে দিবে, তাদের অ্যাটমিক নাম্বার বলতে পারে, অথবা বলতে পারে তোমাকে তাদের গ্রুপ আর পিরিয়ড। ধরো 3 নাম্বার গ্রুপের তোমাকে দিল হচ্ছে, ধরো 3 নাম্বার গ্রুপের 14, 15, 16, কত দিল, 14, 15, 16। তার মানে এক্স হচ্ছে আমার 3 নাম্বার পিরিয়ডের 14 নাম্বার গ্রুপের এলিমেন্ট। তার মানে কি 3 নাম্বার পিরিয়ডের 14 নাম্বার গ্রুপের এলিমেন্ট মানে সিলিকন, তাই না? তোমাকে এরকমভাবে বের করে নিতে হবে। ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে আমার ফসফরাস। আর এই যে জেড হচ্ছে আমার সালফার। তারপর হয়তো তোমাকে কী করবে, এই যে সিলিকন, ফসফরাস, সালফার দিয়ে তোমাকে কোনো কোশ্চেন দিবে, কোনো কিছু এক্সপ্লেন করতে বলবে, আয়নাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি, বা এই যে ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো এক্সপ্লেন করতে বলবে। তো আমরা যে এক্সেপশন পড়লাম এগুলো নর্মালি বেশি থাকে।